অন্ধকার ঘরে চাঁদের আলোতে মুখোমুখি দাঁড়িয়ে আছে অনিকেত শশী। শশীর সময় যেন থেমে গেছে মুহূর্তের জন্য, যাকে তুচ্ছতাচ্ছিল্য করে নিজের জীবনের আশেপাশেও আসতে দেয় নাই, আজ সেই মানুষটাই যে শশীর এত কাছে চলে এসেছে। ছাড়ুন আমাকে, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আপনার মতো একটা খারাপ মানুষের ছায়াকেও ঘৃণা হয় আমার। অনিকেতকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অনিকেত নেশা করাই শশীর আচমকা ধাক্কাতে তাল সামলাতে না পেরে পাশে থাকা বুক শেলফের সাথে লেগে পড়ে যায়, কপালে বুক শেলফের কোণাটা লেগে কেটে যায় অনির। টলতে টলতে দেয়াল ধরে উঠে দাঁড়ায় অনি, কপালের কাটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর। শশী চলে যেতেই ঘরের লাইট জ্বলে ওঠে। চলে যাচ্ছ যাও, শুধু একটিবার বলে যাও কোনো দোষে শাস্তি পাচ্ছি আমি, কি এমন পাপ করেছি যে তোমাকে নিজের করে কাছে পাব না? আমি কি এতই খারাপ যাকে তুমি একটু ভালোবাসতে পারো না? এখন তো আমি তোমার স্বামী, সেই খাতিরে না হয় একটু ভালোবাসা ভিক্ষা দাও আমাকে। তোমাকে ভালোবাসার একটু অধিকার দাও আমায়। শশীর সামনে হাঁটু মুড়ে বসে অনি। শশী অনির কথার জবাব দেবে তখনই দেখে অনির কপাল বেয়ে গলগল করে রক্ত পড়ছে। এ কি, আপনার তো কপাল কেটে গেছে, কত রক্ত পড়ছে? নিজের শাড়ির আঁচল দিয়ে অনির কপালের কাটা জায়গায় চেপে ধরে মুখোমুখি বসে। আমার কপালের রক্ত তোমার চোখে পড়ে শশী, কিন্তু হৃদয় যে তোমার ভালোবাসা পাওয়ার বিরহে তোমার বারবার প্রত্যাখ্যানে প্রতি মুহূর্তে রক্তাক্ত হয় তা কি তোমার চোখে পড়ে না? এই বুকের ভেতরের কলিজাটা ছিন্ন ভিন্ন হয়েছে তোমাকে অন্যে হতে দেখে, আমি তো বেঁচেও মরে গেছি সেদিনই। আজ আবার ভাগ্যগুণে তোমায় পেলাম, কিন্তু আজও তোমার মনে নিজের জন্য এক বিন্দু ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না। এ যে আমার কত বড় ব্যর্থতা, কত বড় দুঃখ তুমি বুঝবে না শশী। চুপ করুন তো, চলুন আপনার কপালে স্যাভলন লাগাতে হবে। শশী অনিকেতকে অনেক কষ্টে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। অনিকেত নেশার ঘোরে বিড়বিড় করতে থাকে শশীকে নিয়ে। শশী বিছানায় অনিকে শুয়ে দিয়ে জুতা মোজা খুলে চাদর টেনে স্যাভলন নিয়ে অনির মাথার কাছে বসে। শশীর দুচোখ দিয়ে পানি পড়তে থাকে। অনির কষ্ট দেখে কষ্ট হয় শশীর। অনিকেতের কপালের কাটা জায়গায় মেডিসিন লাগাতে লাগাতে চোখ মুছতে থাকে। কি অদ্ভুত নিয়ম প্রকৃতির, যাকে এত ভালোবাসলাম সে তুচ্ছতাচ্ছিল্য করে আমাকে শেষ করে দিল, বাজারের পণ্যের মতো ব্যবহার করল। আর যাকে আমি তুচ্ছতাচ্ছিল্য, অপমান করলাম সে আমাকে পাগলের মতো ভালোবেসে নিজের জীবন শেষ করছে। কিন্তু আমার মনে তার জন্য কোনো ভালোবাসাই নেই। অথচ যে মানুষটা এত জঘন্য আচরণ করল আমার সাথে, আজও তার জন্যই পরাণটা পড়ে আমার। তাকে পাবার তীব্র ইচ্ছা মনে জাগে। এতদিন পথ চেয়ে থাকতাম, একটিবার যদি এসে বলতো শশী আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। হয়তো ৭-৫ না ভেবেই ঝাঁপিয়ে পড়তাম সব ভুলে তার বুকে। এখন তো সেই ভাবনাটাও নিষিদ্ধ আমার জন্য। প্রথম প্রেম আর প্রথম স্বামী জন্ম দাগের মতো ঠিক রয়ে যায় সমস্ত দেহ মন জুড়ে কোনো এক কোণে আমৃত্যু। পৃথিবীর সব ভোলা যায়, কিন্তু তাদেরকে কোনোদিন ভোলা সম্ভবই না। ভাবতে ভাবতে শশী দুচোখে জল ফেলে। ঘড়ির কাঁটাতে ঠিক রাত ৩টা বাজে। এখন আর ঘুম আসবে না শশীর। তাহাজ্জুদের নামাজ পড়ার কথা ভাবে শশী। আগেও মাঝে মধ্যে পড়ত তাহাজ্জুদ। মায়ের কাছে শুনেছে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ সে হাত কখনো খালি ফিরায় না, তিনি তো রহমানির রহিম। শশী নিজের জন্য একটা সুখী পরিবার চাইত মাঝে মধ্যেই তাহাজ্জুদে দাঁড়িয়ে। একবার স্কুলে পড়াকালীন মামির গালমন্দে কষ্ট পেয়ে রাতে তাহাজ্জুদে দাঁড়ায় শশী। আল্লাহর দরবারে হাত তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আল্লাহকে বলে, ও আল্লাহ তুমি কেন কষ্ট দাও আমাকে? খুব কি পচা আমি শুনেছি কোনো বান্দা বান্দি যদি তোমার দরবারে হাত তুলে কিছু চাই তুমি কখনো তাকে নিরাশ করো না। ও আল্লাহ আজ আমি তোমার কাছে অনেক টাকা চাই, কালই আমার অনেকগুলো টাকা চাই, দিও আমাকে প্লিজ আমার রব। রাতে খুশি মন নিয়ে ঘুমাই শশী।
কাল তো আল্লাহ ওকে অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে ও ওর মা ভাই বোনকে নিয়ে নতুন বাসায় উঠবে, ওদেরকে কেউ আর উঠতে বসতে খোটা দেবে না মামির মতো। সকালে ঘুম থেকে উঠেই বিছানা হাতড়ায় শশী, কাপড়ের ড্রয়ার সবকিছু তন্ন করে খোঁজে, না কোথাও তো টাকা নেই, তাহলে কি আল্লাহ ভুলে গেছে শশীর কথা? শশীর খুব কান্না পাই। কি রে শশী, সকাল হয়ে গেল, স্কুলে যাবি না? মা, আল্লাহ কি তোমার কাছে টাকা পাঠিয়েছে? কি বলছিস, আল্লাহ টাকা পাঠাবে মানে? ও মা, তুমিই তো বললে আল্লাহ বান্দার খালি হাত ফেরত দেয় না। আমিও তো কাল নামাজ পড়ে দুহাত তুলে মোনাজাত করলাম, আমাকে যেন অনেক টাকা দেয় আল্লাহ তাআলা। মেয়ের মনের সরলতা দেখে শশীর মা হেসে মেয়ে বুকে জড়িয়ে নিলেন। মা, আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, তাই তো আমার দোয়া কবুল হল না, কাঁদে মায়ের বুকে শশী। পাগলি মেয়ে আমার, কে বলেছে আল্লাহ তোকে পছন্দ করে না? আচ্ছা বলতো, তোকে সবচেয়ে কে ভালোবাসে? কেন তুমি? না রে মা, আমার থেকেই তোকে আল্লাহ বেশি ভালোবাসে, আমি তোকে জন্ম দিয়েছি। তিনি তো তোকে সৃষ্টি করেছে, তার সব সৃষ্টি থেকে প্রিয় হলাম আমরা। তাহলে কেন দিল না আমাকে টাকা? শশী, তোকে আজ একটা কথা বলি, মানবি? হ্যাঁ। আল্লাহকে কখনো প্রশ্ন করবি না, এটা তার সাথে বেয়াদবি হয়। আচ্ছা বল, সামির তো ছোট বাবু, ও যদি আমার কাছে ব্লেড, ছুরি এসব চাই, আমি কি দিব বল? না মা, তাহলে তো সামিরের হাত কেটে যাবে, সামির ব্যথা পাবে। কিন্তু সমীর যে কাঁদবে ওসব না পেলে, তোর কষ্ট হবে না ভাইয়ের কষ্ট দেখে, আমি বরং দিয়েই দেব, তাহলে ও খুশি হবে, ওর পছন্দের চাওয়া পূরণ হয়েছে ভেবে। না না মা, ও ছোট বাবু কিছুই বোঝে না, তুমি তো মা, তুমি জেনে শুনে ওকে ব্যথার জিনিস দেবে কেন? ঠিক তাই, আল্লাহ আমাদেরকে সব দেয় না যা আমরা চাই, কারণ তিনি সর্বদ্রষ্টা। তিনি নিজেই পবিত্র কুরআনে পাকে বলেছেন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আল হাদিদ, আয়াত ৩। তাই বান্দার ভালোর জন্য বান্দার অনেক চাওয়া তিনি অপূর্ণ রাখেন। এই জন্য আল্লাহকে কখনো প্রশ্ন করবি না কোনো বিষয়ে, কারণ তিনি যা করবেন যেমন করবেন অবশ্যই ভালোর জন্যই করবেন, এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত থাকে। মনে রাখবি মা, আল্লাহ পাক যদি কারো ক্ষতি করতে চাই, সেই ক্ষতি ঠেকানোর ক্ষমতা সারাজাহানের কারো নেই, ঠিক তেমনি আল্লাহ পাক যদি কারো কল্যাণ করতে চাই, তার অকল্যাণ করার মতো শক্তি কারো নেই। তাই আল্লাহকে অসন্তুষ্ট করবি না। সবসময় বেশি বেশি তওবা করবি, আর ধৈর্য ধারণ করবি, মনে রাখবি আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। শশীর মনের সব কষ্ট চলে যায় মায়ের কথা শুনে, সত্যি কত ভালো আল্লাহ। মা, তুমি এত ভালো, তাহলে আল্লাহ তোমাকে এত কষ্ট দেয় কেন? কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বেশি কষ্ট দেয়, বেশি বেশি পরীক্ষায় ফেলে। বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফেরেশতাদের ডেকে ডেকে বলে, দেখো আমার বান্দা আমাকে কত ভালোবাসে, সে তার কঠিন সময়েও আমার নাফরমানি না করে ধৈর্য ধারণ করে। আমার এমন প্রিয় বান্দা বান্দির জন্যই তো জান্নাতকে সাজিয়েছি। শশী মায়ের কথা বিভোর হয়ে শোনে, আল্লাহ প্রতি এক প্রবল টান অনুভব করে, সবচেয়ে আপন মনে হয় এখন আল্লাহকে। অতীত স্মৃতি মনে পড়তেই মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করে। অজু করে জায়নামাজে বসে নামাজ পড়ে শশী। নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে শশী, ও আমার রব, তুমি আমার মনে আমার দ্বিতীয় স্বামীর জন্য ভালোবাসা সৃষ্টি করো, আমি যেন তাকে সব অধিকার দিতে পারি। আমার প্রথম স্বামীর জন্য সকল মনের টান মুছে ফেলো হৃদয় থেকে, কারণ সে এখন হারাম আমার জন্য। ও আল্লাহ রাহমানির রাহিম, আমার সংসারে রহমত দান করো, আমার এই সংসারটা তুমি আমৃত্যু স্থায়ী করো, না হলে সমাজের মানুষের কাছে আমি খারাপ মেয়ে মানুষ বলে গণ্য হব আমার মালিক। সকল ধোঁকা,
সকল লাঞ্ছনা অপমান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমি অধৈর্য হয়ে কাল রাতে যে মহাপাপ করতে গিয়েছিলাম তার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করছি তোমার দরবারে। অঝোর কাঁদতে থাকে শশী আল্লাহর দরবারে দুহাত তুলে। তাহাজ্জুদ শেষ করে ফজরের আজান শুনে ফজরটাও পড়ে কুরআন তেলাওয়াত করতে করতে জায়নামাজেই একসময় ঘুমিয়ে পড়ে শশী। ভোরের সূর্য অনির চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই নিজেকে নিজের রুমের বিছানায় আবিষ্কার করে, খুব অবাক লাগে। গত 1 বছরে একটা রাতও অনি নিজের ঘরে কাটায়নি। নিজের গানের রিহার্সেল ঘরেই কাটাই শশীর ছবি সামনে নিয়ে গান আর মদের সাথে। কিন্তু এই রুমে কে নিয়ে আসলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠতেই চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। আজ এত বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিল। সামনে অনির মনোমোহিনী স্বপ্ন সুরের গীত শুয়ে আছে। অনির খুশি চোখে মুখে উপচে পড়ে আজ ঘুম ভেঙে ওর প্রেয়সীকে দেখে দুচোখ বুঝি আবার বাঁচার স্বপ্ন দেখছে, ভালোবাসাকে বুকে ধরে আঁকড়ে বাঁচার। মুগ্ধ হয়ে চেয়ে আছে শশীর দিকে অনি। সারা জনম বুঝি শশীকে এইভাবে দেখে দেখেই পার করে দিতে পারবে। শশীর ঘুম ভাঙতেই অনিকেতকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে দেখতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় শশী, মাথা নিচু করে বসে থাকে। শশী অনিকে দেখে অপ্রস্তুত হওয়ায় অনি নিজেও কিছুটা লজ্জা পায়। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় মাথার চুলগুলো নাড়াতে নাড়াতে। শশী জায়নামাজ থেকে উঠতে যাবে তখনই অনুভব করে ঘাড়টা ঘোরাতে পারছে না। বালিশ ছাড়া উল্টো পাল্টা শুয়ে থাকার কারণে ঘাড়ে এই অবস্থা। কোনোরকমে জায়নামাজ উঠিয়ে ঘরটা গুছিয়ে গোসল করতে চলে যায়। শরীরটা খুব ম্যাজম্যাজ করছে তাই। গোসল করে বেকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের মিষ্টি রোদে হিমশীতল বাতাস লাগছে সকাল সকাল গোসল করার জন্য। মনটা ফুরফুরে লাগছে আজ। বেলকনির গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে শশী। এতদিন পর আজ প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। সবকিছুই ভালো লাগছে, ফুরফুরে লাগছে মেজাজ। কিন্তু হঠাৎ করে ঢুকরে কেঁদে ওঠে। হৃদয় জুড়ে ভাঙাচুরা শুরু হয়। এ কান্নার সঠিক কারণ শশীর জানা নেই, কিন্তু কেন যেন কান্না চোখ মুখ হৃদয় ভেঙে বের হচ্ছে। বেকনিতে দেয়াল ঘেঁষে বসে শাড়ির আঁচলে মুখে চেপে কাঁদতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দে চোখ মুখ মুছে উঠে বসে। ভাবি মনি কই তুমি? নাসিফের ডাক শুনে শশী রুমের ভেতর আসে। এই তো বাবু। নাসিফ দৌড়ে গিয়ে শশীকে জড়িয়ে ধরে। শশী নাসিফের মুখ উঁচু করে হেসে দেয়। নাসিফও একগাল হেসে দেয়। কি অবস্থা এখন তোমার শশী? জি ছোট মা ভালো। চলো নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। জি। শশী শাড়ির আঁচলে ঘোমটা টেনে নাসিফ আর ছোট মার সাথে নিচে খেতে গেল। শশীর খুব লজ্জা লাগছে। নতুন বউ সেজন্য নয়, তালাকপ্রাপ্তা নতুন বউ সেই জন্য নিজের কাছেই কেমন ছোট ছোট লাগছে। ফারিহা ভাবিকে চেয়ার টেনে বসিয়ে দিল। শশী নাসিফকে নিয়ে বসল। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক গোছের লোক অফিসিয়াল পোশাকে শশীর থেকে কিছুটা দূর গিয়ে বসল। ছোট মা প্লেট ঠিক করার ছলে শশীকে বলে, এনেই তোমার শ্বশুর, যাও গিয়ে সালাম করো। শশী কথাটা শুনে উঠেই অনিকেতের বাবা মিয়াজিম চৌধুরীকে সালাম করতে যায়। কিন্তু অনিকেতের বাবা হাত উঁচিয়ে শশীকে থামিয়ে দেয়। হতে পারো তুমি অনির বউ, কিন্তু আমি তোমাকে পুত্রবধূ হিসাবে মানি না, আর মানবও না কোনো দিন। তোমার মতো 3rd ক্লাস ডিভোর্সি মেয়েকে আমার সোসাইটিতে মানায় না। সো এসব ন্যাকামি আমার সামনে করতে আসবে না, কর্কশ গলায় বলে। শশী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনিকেত উপর থেকে সব দেখে রাগে দাঁতে দাঁত চেপে নিচে নামে। ছোট মা, কি দরকার ছিল ওনাকে সালাম করতে বলার? তুমি তো ভালো করেই জানো সে আমার কোনো খুশি পছন্দতেই রাজি না। অনি তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, রাগে আওয়াজ করে বলে আজিম চৌধুরী। শশী আমার স্ত্রী, ওর কেউ অপমান করবে আমি তা একদমই সহ্য করব না।
আমার স্ত্রীর অপমান আমার অপমান, সবাই যেন মনে রাখে, কারো ভালো না লাগলে বলুক, আমি আমার স্ত্রীকে নিয়ে চিরতরে এ বাড়ি থেকে চলে যাব। অনি, তুই এসব বলতে পারলি? বাবা হয় তোর, কি করে বলতে পারলি সব ছেড়ে চলে যাবি? বুঝো না কেন অরুণা, তোমার ছেলের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, তাই তো সমাজ সোসাইটি সব বাদ দিয়ে এই মেয়েকে আপন করেছে। এখন সবাই ছোট এই 2 টাকার মেয়ের কাছে। বড় ছোটর কথা আসছে কোথা থেকে মম? আমি শুধু আমার স্ত্রীর অপমানের প্রতিবাদ করছি। স্ত্রী হিসেবে আমার কাছে এতটুকু সে পেতেই পারে, আমার স্ত্রী কোনো পণ্য না যে কেউ তাকে টাকা দিয়ে বিচার করবে। তোমরা আমার মম ড্যাড, তোমাদের আমি রেসপেক্ট করি, তদ্রূপ শশী আমার স্ত্রী, ওর মান সম্মান বজায় রাখা স্বামী হিসেবে আমার দায়িত্ব, কোনোভাবেই এই দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারব না। চলো শশী। শশীর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যায় শশীকে। ছোট মা, আমাদের খাবার ঘরেই দিয়ে যাও, যেতে যেতে বলে অনিকেত। শশী অবাক দৃষ্টিতে অনিকেতের দিকে চেয়ে রইল, মনে মনে বলল, প্রকৃত স্বামী তো অনিকেতের মতো পুরুষ, যারা স্ত্রীকে শুধু বিছানার সাথী, ঘরের দাসী আর বাচ্চা তৈরির মেশিন মনে করে না, জীবনসঙ্গী মনে করে, নিজের পাঁজরের হাড় দেহের অংশ মনে করে। নাসিফও দৌড়ে দাদাভাইয়ের হাত ধরে উপরে উঠে যায়। রুমে এসে শশীর হাত ছেড়ে দেয় অনিকেত। আপনি আপনার বাবা মায়ের সাথে অমন আচরণ না করলেও পারতেন। তারা তো আপনার বাবা মা, আমার মতো সাধারণ ডিভোর্সি মেয়ের জন্য আপনি কেন এতগুলো কথা খরচ করলেন? একদম চুপ। কি মনে করো কি তুমি? তোমার জন্য তুমি হতে পারো সাধারণ বা অন্য কিছু, আমার জন্য তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, প্রাণেশ্বরী। যে আঘাত তোমার মনে লাগে সে আঘাত তীর হয়ে আমার বুকেও এসে বিধে। কবে বুঝবে তুমি আমাকে, আমার ভালোবাসাকে? আমি মরে গেলে? শশীর বাহু চেপে নিজের খুব কাছে নিয়ে আসে। আহ! খুব জোরে বাহু চেপে ধরায় ব্যথা পায় শশী। শশী ব্যথা পাওয়ায় অনি শশীর বাহু ছেড়ে নাসিফের দিকে তাকায়। নাসিফ ওদের দুজনকে এভাবে দেখে চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। দাদা ভাই, তুমি ভাবি মনিকে মারছ? নাসিফ কাঁদো কাঁদো স্বরে বলে। না তো, আমি তো তোর ভাবি মনিকে আদর করছিলাম, শশীর দিকে দাঁত কটমট করে বলে। শশী অনির কথা শুনে হা করে চেয়ে থাকে। হি হি হি। হাসলি কেন? এই যে তুমি বললে ভাবি মনিকে, হি হি হি। পাকা হয়ে গেছিস দেখছি, নাসিফকে কাতুকুতু দিতে দিতে বলে। নাসিফ দাদাভাইয়ের কাতুকুতুতে বিছানায় গড়াগড়ি খেয়ে হেসে কুটিকুটি হয়। শশী দাঁড়িয়ে নাসিফ আর অনিকেতের দুষ্টুমি দেখে মুচকি হাসে। ভাইজান, আপনার আর নতুন ভাবির খাবার সামনেরটি টেবিলে রেখে তুই যা। নাসিফ বাবাই, তুমি আমার সাথে নিচে চলো, ছোট চাচিম্মা তোমাকে যেতে বলেছে। না, তুমি যাও, আম্মুকে বলো আমি যাব না, দাদাভাইয়ের কাছে থাকব। বাবাই, তোমার স্কুলের সময় হয়ে গেছে তো, রেডি হবা না? না, আমি স্কুলে যাব না আজ। সুপারস্টার, এটা তো ঠিক না, তুই তো আমার সুপারস্টার, তাই না? সুপারস্টাররা কখনো স্কুল বন্ধ দেয় না, গো সুপারস্টার। নাসিফকে অনেক বুঝিয়ে কাজের মেয়ের সাথে পাঠিয়ে দেয়। দাঁড়িয়ে আছো যে, এখান এসে বসো। শশী চুপচাপ এসে অনিকেতের পাশে বসে। অনিকেতের রাগের সাথে অনেক আগে থেকেই পরিচিত শশী, এলাকার সব ছেলেরা ভয় পায় অনিকেতকে, এলাকায় আলাদা প্রভাব রয়েছে অনিকেত ও ওর বন্ধুদের। খাও, শশীর প্লেটে খাবার তুলে দিয়ে বলে। শশীর ডান হাতটার শিরা কেটে যায়, রুটি ছিঁড়তে গিয়ে হাতের শিরায় টান লেগে ব্যথায় কুঁকড়ে ওঠে শশী। চোখ দিয়ে পানি বের হয়। অনিকেত খাবার মুখে নিতে গিয়ে শশীর চোখের পানি দেখে খাবার মুখে নিতে পারে না। হা করো। জি, অবাক হয়ে জিজ্ঞেস করে। যা বলি তাই করো। শশী আর কথা বাড়ানোর সাহস পায় না, চুপচাপ হা করে।
অনি নিজের খাবার টুকরাটা নিজে না খেয়ে শশীর মুখে দেয়। আমি খেতে পারবো, আপনি খান, আস্তে করে বলে। এত কথা বলো কেন? আমাকে পছন্দ করো না, জীবনে হয়তো ভালোবাসতেও পারবে না, ঠিক আছে। আমিও জোর করছি না আর কোনোদিন করবও না, ডোন্ট ওরি। কিন্তু তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, পারবো না। তোমার কষ্ট দূর করে তোমাকে ভালো রাখার জন্য যা করার দরকার সব করব আমি, এক্ষেত্রে তোমার কোনো বাধা নিষেধ আমি শুনব না, গট ইট। এই হাত একবার যখন ধরার সৌভাগ্য পেয়েছি, দুনিয়া উতাল পাতাল হয়ে গেলেও এই হাত আর ছাড়াতে পারবে না। তুমি নিজেও ভালো করে জানো কতটা জেদি আমি। এখন চুপচাপ খাওয়াতে দাও। শশী চোখ নিচু করে তাকিয়ে অনির সব কথা নীরবে শুনে যায়। শশী বুঝতে পারে শশীর কারণে অনিকেত কত কষ্ট পাচ্ছে, কিন্তু জোর করে তো আর ভালোবাসা যায় না। শশীর দেহ মন জুড়ে যে ঋষাদের আবাস। হাজার বাধা ঘৃণা উপেক্ষা করে এখনো ঋষাদের স্মৃতি মস্তিষ্ক জুড়ে রয়ে গেছে। শশীকে খাইয়ে শশীর হাতের ক্ষতে নিজেই ড্রেসিং করে দেয় অনিকেত। কোনো কিছু দরকার হলে ছোট মা অথবা ফারিহাকে বলবে। আমার আসতে রাত হয়ে যেতে পারে, একটা কনসার্টের শো আছে আজ। আলমিরা থেকে ব্লেজারটা বের করে রুম থেকে বের হয়ে যায় অনিকেত। শশীর খুব ইচ্ছা করে অনিকেতকে বলতে, আপনি আমাকে একা রেখে যাবেন না প্লিজ। কিন্তু বলতে পারে না, কোনো মুখে বলবে, কি দিতে পারবে অনিকেতকে? কিছুই যে আর নেই শশীর। খাবারগুলোর দিকে তাকাতেই মনে পড়ে অনিকেত না খেয়ে গেছে। নিজের মুখের খাবার আমার মুখে তুলে দিয়ে নিজে খালি পেটে চলে গেল। আর আমি একটিবার তাকে বললাম, না খেয়ে যান আপনি। আজ সারাদিন ফিরবে না, কি খাবে, কখন খাবে? শশী, তুই সত্যি খারাপ, ভালো না বাসতে পারিস, যে এত কেয়ার করে বিনিময়ে তার তো একটু কেয়ার করতে পারিস নাকি? লোকটা না খেয়ে চলে গেল, মনটা খারাপ হয়ে যায় শশীর। অনিকেতের জন্য খারাপ লাগে। শশী নিচে যাওয়ার সাহস পায় না, চুপচাপ ঘরে বসে আছে। গল্প উপন্যাসের বই থাকলে এই বসে থাকাটায় একঘেয়েমি আসত না। কি ব্যাপার, চুপচাপ ঘরে বসে আছো যে? এ বাড়ির বউ তুমি, এভাবে চুপচাপ একা ঘরে বসে থাকা কি মানায় তোমার? অনিকেতের মায়ের মুখ থেকে এমন কথা শুনে শশী ভয় ও লজ্জা দুটোই পায়, মুখটা ছোট হয়ে যায় ভয়। এদিকে আসো, আমার পাশে বসো। বিছানার উপর বসে শশীকেও বসায়। কয়েকটা জুয়েলারি বক্স আর শপিং ব্যাগ নিয়ে বিছানায় রাখে অনিকেতের মা। দেখো বৌমা, সকালে যা হয়েছে তার জন্য মনে কিছু নিও না। অনি আমাদের একমাত্র আদরের ছেলে, ওর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তুমিই বলো, তুমি কি তোমার ছেলের জন্য কোনো ডিভোর্সি মেয়ে বউ হিসেবে চাইতে? শশীর না সূচক মাথা নাড়ায়। তাহলে আমি বা অনির বাবা কি করে তোমাকে মেনে নিব বলো? আন্টি, আপনি যদি চান আমি এখনই চলে যাব। আমি বুঝি আপনাদের কষ্ট, আসলে আমি তো এত কিছু জানতাম না। আমার মতো মেয়ের কারণে আপনাদের পরিবারে ঝগড়া মনমালিন্য হোক, তা আমি কোনোভাবেই চাইব না। কিন্তু এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে কি করে যাবে? আর আমি যতদূর জানি তুমি ও তোমার মা তোমার মামা বাড়িতে আশ্রিতা, তারা তোমাকে কি আবার মেনে নেবে নিজেদের কাছে? ও নিয়ে আপনি ভাববেন না আন্টি, আল্লাহর দুনিয়ার কোথাও না কোথাও ঠাঁই হবেই আমার। আমি কি এখনই চলে যাব আন্টি? ঠাসস। শশীর গালে সজোরে চড় বসিয়ে দিলেন মিসেস অরুণা চৌধুরী। তুমি কি কি করে পারো এত সহ্য করতে? নিজে তো জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ, সাথে আমার ছেলেটাও শেষ করে দিচ্ছ। আমার ছেলেটা পুরো পৃথিবীর সাথে লড়াই করে তোমাকে নিজের করে নিল, আর তুমি কি এত সহজে ওকে ছেড়ে দিতে চাচ্ছ? তুমি জানো, তোমার বিয়ের খবর শোনার পর থেকে গত 1 বছর আমার ছেলেকে আমি হাসতে দেখিনি। সারাদিন গান আর তোমার ছবি নিয়ে পড়ে থাকত। কিন্তু গত পরশু আমার অনিকে আমি আবার হাসতে দেখেছি, আগের মতো খুশি দেখেছি ওর চোখে মুখে। কেমন মেয়ে তুমি, এমন হীরাকে না চিনে পচা শামুককে গ্রহণ করেছ?
আবার বলছো ছেড়ে যাবে আমার ছেলেকে, গিয়েই দেখো না এবার আমিই তোমার ঠাং ভেঙে ঘরে বসিয়ে রাখব। শশীকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মিসেস অরুণা। শশী তো অবাক হয়ে যায় অনির মায়ের ব্যবহার দেখে, শশীর চোখেও পানি চলে আসে। হয়েছে হয়েছে, অনেক কেঁদেছ আর আমার ছেলেটাকেও কাঁদিয়েছ, আর কাঁদবে না। শশীর চোখের পানি নিজে হাতে মুছে দিয়ে, আমি তোমাকে ছেলের বউ হিসেবে শুধু নয় মেয়ে হিসেবে গ্রহণ করলাম। আর মেয়েকে তো আর তুমি তুমি বলবো না, তুই করেই মা বলে ডাকব, ঠিক আছে হাসি দিয়ে বলে। এখন হাত দুটো দাও তো, বালা পরিয়ে দেয়, নতুন বউয়ের হাত খালি থাকতে নেই। শশীর ডান হাতে ব্যান্ডিজ দেখে বাম হাতেই দুটো বালা পরিয়ে দেয় অরুণা চৌধুরী, সাথে শাড়ি গয়না তো আছেই। এসব আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ তোকে দিলাম, যত্ন করে রাখবি আমার ভবিষ্যৎ নাত বউয়ের জন্য। এমন কথা শুনে শশী কিছুটা লজ্জা পায়। আচ্ছা নিচে চল, এই বাড়ির সব দায়িত্ব বুঝে নিতে হবে না তোকে? আর শোন, তোর শ্বশুর একটু রেগে আছে, কিন্তু মানুষটা ভালো, দেখবি ঠিক তোকে মেনে নিবে একদিন। শাশুড়ি মা পুরো বাড়িটা বাড়ির চাকর বাকর সহ পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিল। হুট করে ঘরোয়াভাবে বিয়েটা হওয়াতে কেউ এ বিয়ের বিষয়টা জানে না। রান্নাঘরে অরুণা চৌধুরী, ছোট চাচিমা সুমাইয়া চৌধুরী, ফারিহা সবাই মিলে গল্প করছে, আর শশীকে অনিসহ এ বাড়িতে কে কেমন সব বলছে। আচ্ছা ভাবি, তুমি তো ভালো বিরিয়ানি আর ভুনা খিচুড়ি রান্না করতে পারো তাই না? ভালো হয় কি না জানি না, তবে পারি রান্না করতে, কিন্তু তুমি কি করে জানলে? জানি জানি, আমার কাছে জাদু আছে, আরও অনেক কিছু জানি, শুনবা? শশীর হাতে মাথা ঠেকিয়ে আন্দাজে কপাল কুঁচকে তাকায় শশী। বিশ্বাস করলে না তো তোমার ননদিনীকে? তাহলে প্রমাণ দেই। তুমি রোমান্টিক গল্পের চেয়ে অ্যাডভেঞ্চার টাইপ গল্প বা মুভি লাইক করো, তুমি হরর মুভিও লাইক করো, যদিও ওই মুভির ভয় এক সপ্তাহ তোমার মধ্যে থাকে। আমি এটাও জানি স্কুল লাইফে একদিন কেন ফ্রেন্ডসের থেকে গল্পের বই নিয়ে বাসায় এসে স্কুল ড্রেস চেঞ্জ, খাওয়া দাওয়া ভুলে ওই অবস্থায় গল্পের পুরো বইটা পড়া সন্ধ্যা দিকে শেষ করো। হ্যাঁ, এসব তুমি কি করে জানলে? অবাক তাকায় ফারিহার দিকে। বলছিলাম না, আমার কাছে জাদু আছে। শশীর অবাক লাগে, এই মেয়ে এত কিছু কি করে জানল? হয়তো মা বা কাজিনদের কেউ বলেছে। বলো না ফারিহা, কি করে জানলে এসব? ও মা, বললামই তো, জাদু দিয়ে। তোমার কিছু জানার প্রয়োজন হলে বইলো, আমি জাদু দিয়ে সব বলে দেব। শশী ভাবে, সত্যি কি জাদু টোনা এসব আছে নাকি? সব ভুয়া কথা। ফারিহা নিশ্চয়ই কারো কাছ থেকে শুনে এখন ভাব নিচ্ছে সব জানি জাদু দিয়ে। বেককল মাইয়া, হিহিহি। ভালো হয়েছে, এত জানা তো ভালো না ননদিনী, বেশি জানলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে, ফিসফিস করে ফারিহাকে বলে শশী। সত্যি বলছ? আলহামদুলিল্লাহ ভাবি, তোমার মুখের কথায় আল্লাহ রহমত দিক। এই তুমি খুশিতে লাফাচ্ছ কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? ভাবি, তুমি যেই কথা বলেছ, পাগল না হয়ে কই যাব বলো? আমার এখনই ভেতরে কুচকুচ হোতাহে বিয়ের কথা শুনে। ফারিহা, তুমি বিয়ের কথা শুনে এমন করছো? সিরিয়াসলি, কোনো মেয়ে যে বিয়ের কথা শুনে এমন লাফাতে পারে এই প্রথম দেখলাম। পারো তুমি? আরে ভাবি, তুমি আসলেই কিছু বুঝো না। বিয়ে মানে কত আনন্দ, ভরপুর রোমাঞ্চ। আমি তো রাতুলকে বলেছি বিয়ের পর আমাকে দার্জিলিং নিয়ে যেতে, ঠান্ডা ঠান্ডা মৌসুমে দুজন এক চাদরে। উই, কি খুশি লাগছে! শশীকে জড়িয়ে ধরে ভাবনায় হারিয়ে যায় ফারিহা। কি রে ফারিহা, এভাবে জড়িয়ে আছিস কেন শশীকে? কই ছোট মা, আমি তো আদর করছিলাম আমার ভাবিকে। তাই না ভাবি? আই লাবু ভাবি, চোখ টিপ দিয়ে বলে ফারিহা। এই ফারিহা আর ফারিহার ভাই দুটোই দেখি এক ধাঁচের গড়া, হবেই বা না কেন, রক্তের ভাইবোন না? লজ্জা শরম বেচে খাইছে। এই অনি কলেজে জ্বালিয়ে মারছিল শশীকে,
এতে প্রেমভাব কই পায় ভাইবোন দুটো আল্লাহ জানে, রোমাঞ্চ মনে হয় মাথার মধ্যে গিজগিজ করে। অনির সাথে প্রথম দেখা হয় রিমির সুবাদে। শশীদের কলেজের সামনের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল আব্দুল্লাহ মোহাম্মদ অনিকেত। বাস্কেট চ্যাম্পিয়ন ছিল কলেজের। বাস্কেট টুর্নামেন্ট প্রতিযোগিতা দেখতে রিমি এক প্রকার জোর করে ধরে কলেজের পাশের মাঠটাই নিয়ে যায় শশীকে। শশীর এইসব খেলা একদম ভালো লাগে না, সবগুলো ছেলেকে হা করে গিলছে মেয়েগুলে, বিশেষ করে শশীদের গ্রুপের সবচেয়ে ডঙি স্মার্ট মেয়ে মিলা। একটু পর পর একটা ছেলেকে মিলা অনি মাই বেবি বলে চিৎকার করছে। ছেলেটা অন্য সব ছেলেগুলে থেকে একটু বেশিই ড্যাশিং, 6 ফুটের কাছাকাছি, সুঠাম দেহ, মাংসপেশিগুলো নিয়ে দেখে বোঝা যায় সেই লেভেলের জিম করে। রিমির কানটা ঝালাপালা হয়ে যাচ্ছে এই ডঙির ডং দেখে। শশীরে আমার তো মনটা চাচ্ছে লাথি দিয়ে মিলার বাচ্চারে মাঠে ফালাই দিতে। ওই ছেলে যে ওকে পাত্তাও দিচ্ছে না সেদিকে মহারানীর কোনো হুঁশ নেই, বেহায়ার মতো অনি মাই বেবি ডং ভেঙছি কেটে বলে। বেশিক্ষণ বসে এই মিলা আর বোরিং বাস্কেটবল খেলা দেখে বিরক্ত লাগে শশীর। ওই রিমি তুই যাবি না? আমি একাই যাব। এমন করছিস কেন? থাক না একটু, খেলা তো প্রায় শেষই। তুই থাক। শশী রিমির উপর রাগ করে উঠে চলে আসে মাঠ থেকে। মাঠ থেকে কিছুদূর ফাঁকা গলি দিয়ে হেঁটে যাচ্ছে শশী। ভর দুপুর সময় পুরো গলিটা ছমছমে লাগছে, সবাই খেলা দেখতে যাওয়ায় গলিটা এত ফাঁকা। শর্টকাট তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য মেইন রোড দিয়ে না গিয়ে এই রাস্তায় আসছে। অনেক দূর আসার পর শশীর মনে ভয়টা বেশিই চেপে গেছে। 5 মিনিটের রাস্তা চলে এসেছে, কিন্তু ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে। রিমির উপর আর ওই ডঙির উপর বিরক্ত হয়ে কি মনে করে যে এ রাস্তায় এলো খেয়ালই নাই শশীর। আর রিস্ক না নিয়ে আবার কলেজ মাঠের দিক উল্টো পথে হাঁটা শুরু করল। 5 মিনিটের রাস্তা 3 মিনিটেই শেষ করে মাঠে এসে দেখে সব ফাঁকা। একই গেল কই সব? ওই রিমি। এদিক ওদিক উকি দিয়ে খুঁজতে থাকে রিমিকে, হঠাৎ পেছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা লাগে। উপরে তাকাতেই কলিজা শুকিয়ে আধা হয়ে যায়। অনিকেতের বুকে হাত দিয়ে শশী দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে অনিকেতের বুক থেকে হাত সরিয়ে দূরে সরে যায়। অনিকেত স্পিডের ক্যান থেকে চুমুক দিয়ে খেতে থাকে আর শশীর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে ধীর পায়ে এগোয়। দেখুন সামনে আসবেন না একদম, আমি কিন্তু চিল্লাব। ভাই ভাবি তো দেখি চিল্লাবে বলে। ও ভাবি চিল্লাইয়েন না, আমার ভাইয়ের মানসম্মান সব শেষ হয়ে যাবে তাহলে। পেছনে দাঁড়িয়ে অনির বন্ধুরা মজা করতে থাকে। অনি পেছনে তাকাতেই শশী এই সুযোগে দেয় ভো দৌড়। গেটের সামনে গিয়ে পেছনে তাকাতেই দেখে ঠিক ওইভাবে এখনো অনিকেত তাকিয়ে আছে। গুন্ডা বদমাশ সবগুলো, বলে আবার দৌড়ে চলে যায় সামনে থেকে। এরপর প্রায় প্রতিদিন অনিকেতকে শশী মহিলা কলেজের সামনে দেখত। মাঝে মধ্যে টিচারদের সাথে কথা বলার বাহানায় কলেজে ঢুকে পড়ত। অনিকেতের পারফিউমের গন্ধ শশী অনেক দূর থেকে চিনতে পারত। বুঝতে পারত তখন অনিকেত আশেপাশেই আছে। শশী নিজেও এখন অনিকেতের জন্য দুর্বলতা অনুভব করে, যদিও প্রথম থেকেই সব মেয়েদের মতো অনিকেতকে ওর ভালোই লাগত। কিন্তু নামেই ও শশী, চাঁদ, বাস্তবে ও তো পৃথিবীর ধুলো। একদিন মিলা এসে হঠাৎ হাতটা ধরে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগল, শশী অনিকেত মোটেও ভালো ছেলে না, আমি জানি অনিকেত তোকে ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করছে, ও আমার সাথেও এমন করেছিল, এগুলে সব ওর অভিনয়। বড়লোক বাবার একমাত্র ছেলে, মেয়েরা ওর জন্য একরাত্রের বিছানার সাথী, তারপর ও ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় তাদের। অনেক মেয়ের জীবন ও নষ্ট করেছে, তুই ওর ফাঁদে পা দিস না। তোর সাথেও কি বিছানায় গিয়েছিল অনি ভাই? মিলা পেছনে থেকে হঠাৎ এসে রিমি প্রশ্ন করে মিলাকে। দেখ শশী, তোর বাবা নাই, মামার বাড়ি আশ্রিত থাকিস, তাই বললাম তোর ভালোর জন্য।
রিমির কথার জবাব না দিয়ে রিমিকে ভেঙচি দিয়ে চলে যায়। দেখলি কতবড় মিথ্যাবাদী মিলাটা। মিথ্যা বলেছে তুই কি করে বুঝলি? কারো সম্পর্কে এত বড় কথা কেউ কখনো মিথ্যা বলতে পারে না। মনে রাখিস যা রটে তা কিছুটা বটে। তুই সব বুঝিস। ও ইচ্ছা করে অনি ভাইয়ের নামে মিথ্যা বলল। অনি ভাই ওকে পাত্তা দেয় না, তাই বুঝতে পারছে তোকে ভালোবাসে, তাই তোর মন বিষানোর জন্য অনি ভাইয়ের নামে মিথ্যা বলছে। এসব ছেলেরা কখনো কাউকে ভালোবাসে না, এরা শুধু মেয়েদের জীবন নিয়ে খেলে। তুইও মিলার কথা বিশ্বাস করছিস? ওই দিন রিমির সাথে শশীর অনেক কথা কাটাকাটি হয়। জানের বান্ধবীটার সাথে আজ ওই গুন্ডা অনির জন্য ঝগড়া লাগল। ওকে তো কোনোদিন আমি ভালোবাসব না, এক প্রকার জিদ চেপে যায় শশীর। ভাবি কি করছ? ফারিহার ডাকে অতীত স্মৃতিচারণ থেকে বাস্তবে ফেরে শশী। আরে ভাবি কি প্লেট পুলেট ধুচ্ছ? রাখো তো এসব, চলো ভাইয়ার কনসার্ট শুরু হয়ে গেছে হয়তো। চলো চলো। শশীকে টেনে ধরে ড্রয়িং রুমের সোফায় দুজন বসে। এই নাসিফ তোর শিনচ্যান বাদ দিয়ে চ্যানেল আইতে দে, দাদা ভাইয়ের গান শুরু হয়েছে। সত্যি আপু? নাসিফ দাদাভাইয়ের গান শোনার জন্য শিনচ্যান দেখা বাদ দিয়ে চ্যানেল আইতে দেয়। না হলে জীবনেও চ্যানেল পাল্টাতো না ও। রাইজিং সিঙ্গিং স্টার অনিকেতের গান শোনার জন্য হাজার হাজার মানুষ কনসার্টে এসেছে। তখনই লাইট মঞ্চে পড়তেই অনিকেতের গান শুরু হল। গিটার হাতে বসে গান শুরু করে অনিকেত। ভালোবাসার সাগর তুমি ই বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, হয় যে ছল ছল, হয় যে ছল ছল, তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ, তুমি আমার এমনি একজন, যারে একজন্মে ভালোবেসে ভরবে না এ মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। শশী মুগ্ধ হয়ে অনিকেতের গান শোনে। এত সুন্দর মোহমুগ্ধতা ওর কণ্ঠে যে কেউ বিভোর হয়ে রবে গান শুনতে শুনতে। শশীও ঠিক তাই হয়ে আছে। ভাবি শশীর কানের কাছে ফিসফিসিয়ে। হুম হুম মম। গানের মধ্যে এতটাই বিভোর ছিল ফারিহার ডাকে হকচকিয়ে যায়। গানের মধ্যে ডুবে গেছ তাই না? আরে তেমন কিছু না, সরো রান্নাঘরে যাব আমি। আরে কিসের রান্নাঘর, চুপ করে বসো তো এখানে। শশীর হাত টেনে বসিয়ে দেয়। তুমি জানো ভাই এত সুন্দর করে গান কেন গায়? না জানি না, মুখ ছোট করে বলে। তোমার জন্য। আমার ভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে, যেখানে ওকে পাবার জন্য বাংলাদেশের মেয়েরা পাগল, আর তুমি আমার ভাইকে গুনোই না। আর কত কষ্ট দিবা আমার ভাইটাকে? তোমার ভাইকে এত কষ্ট করতে বলেছে কে শুনি? বাংলাদেশের যেসব মেয়েরা তার জন্য পাগল তাদেরকে ভালোবাসলেই পারে। মুখ ভেঙচি দিয়ে। আমি হইলে তোমাকে জোর করে থাক কমু না। কি করো তা? ভাগ্য ভালো তোমার আমি অনি ভাইয়া না। না হলে এত অহংকার কিসের তোমার? জোর করে হলে নিজের করে নিতাম তোমাকে। জোর করলেই সব পাওয়া যায় না ফারিহা। মানুষের ব্যবহার কর্ম সৎ চরিত্রই তাকে অন্যের কাছে আকৃষ্ট করে। তুমি কি মনে করো আমার ভাইয়ের মধ্যে এসব গুণাগুণ নেই? আমি তো তা বলি নাই। আমি বলেছি একটা মানুষের ব্যবহার চারিত্রিক বৈশিষ্ট্য কারণে অন্যকে আপনা আপনিই ভালোবাসতে বাধ্য করাবে, এর জন্য জোর বা বারবার ভিক্ষা চাওয়া লাগবে না। একদিন তুমিও আমার ভাইয়ের মতো কাঁদবে, দেখো সেদিন আজকের এই গোয়ার্তুমির জন্য আফসোস হবে। অভিশাপ দিচ্ছ? অভিশাপ না ভাবি, যে যা করে তার ফল সে ভোগ করবেই, এটাই প্রকৃতির নিয়ম। ফারিহা ভাবিকে নিয়ে খেতে আয়। আসছি মা। চলো ভাবি। তুমি যাও, আমার খেতে ইচ্ছা করছে না। রাগ করেছ ভাবি আমার উপর? রাগ করো না প্লিজ আমার মিষ্টি ভাবি। আসলে আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি তোমাকে,
ভাইয়ের কষ্ট আমাকে কষ্ট দেয় খুব, তাই চলো না গুলুগুলু ভাবিটা আমার শশীকে জোর করে সোফা থেকে উঠিয়ে নিয়ে ডাইনিং এ নিয়ে যায়। ছোট মা, একটা কথা বলো তো। কি বল? ভাবিকে কোনো হিরোইনটার মতো লাগে বলো তো। মম, শশীর দিকে তাকিয়ে। ও হ্যাঁ, মনে পড়েছে, তামিল নায়িকা হানসিকার মতো। ঠিক না? হ্যাঁ তাই, শুধু হাইটটা একটু কম। শশী চুপচাপ ওদের কথা শুনে মনে মনে হাসে। ওর মতো একটা পেতনিকে এরা হানসিকা বানাই দিল। ফারিহা ভাবির প্লেটে খাবার তুলে দেয়। ভাবি, শুরু করো। হুমম। অরুণা চৌধুরীর নামাজ পড়ে রুম থেকে ডাইনিং এর দিকে আসতেই অনি কল দেয়। হ্যাঁ অনি বল, তোর আসতে লেট হবে, রাত 1 বাজতে পারে। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। হ্যাঁ বৌমা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে বসেছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? তোর ভাই কল করেছিল, শো লেট নাইট পর্যন্ত হবে, তাই আসতে আসতে 1-2 বাজতে পারে। এই মিনু, অনি আসলে খাবার গরম করে খেতে দিস। কি অবস্থা করেছে ছেলেটা নিজের। ওর ডায়েটিশিয়ান আমাকে কাল কল করে বলছে ম্যাডাম স্যারকে একটু বোঝান, অতিরিক্ত অ্যালকোহল আর ডায়েট অনিয়মের জন্য দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো পারফরমেন্স করতে পারছে না শোতে। এভাবে চলতে থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে। কি যে করি এই ছেলেটাকে নিয়ে আমি, আমার চিন্তায় ঘুম হয় না। শশী মন খারাপ করে শাশুড়ির কথা শোনে। তোমরা না খেয়ে চুপ করে বসে আছো কেন? খাওয়া শুরু করো, আমি অনি বাড়ি ফিরলে খাব। কিন্তু আপা, তোমার তো ডায়াবেটিস, তুমি খাবারে অনিয়ম করলে সমস্যা। অনি, আসলে আমি খাবার দিয়ে দিব, তুমি খেয়ে নাও। ছোট মা, মা, আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলো বৌমা। মা, আপনারা খেয়ে শুয়ে পড়ুন, উনি আসলে আমিই খাবার দেব। না না, তুমি নতুন বউ, আবার তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে শুয়ে পড়। না মা, আমার সমস্যা হবে না, আমি পারব, উনি আসলে একবারে খাব। ভাতের প্লেট সরিয়ে। আরে মা, ভাবি যখন পারবে বলছে তুমি না না করছো কেন? স্বামীকে রেখে স্ত্রীর খাওয়া ঠিক না। ভাবি, তুমি ভাইয়ার সাথে খেও। কি রে ফারিহা, ইদানিং দেখছি খুব বুঝতে শিখেছিস। আপা, ফারিহা তো আর ঘরে রাখা যাবে না, এবার পরের ঘরে বিদায় করতে করতে হবে। ছোট মা, তুমি না, লজ্জা পায়। বাড়ির সবাই খেয়ে শুয়ে পড়ে। শশীকে শাশুড়ি মা অনেকবার বলে রাতের খাবার খেয়ে অনির জন্য অপেক্ষা করতে, কিন্তু শশী অনির সাথে খাবে বলে আর খায় না। ঘড়িতে রাত 1টার কাটা ছুঁই ছুঁই। শশী বিছানায় বসে হেলান দিয়ে শুয়ে আছে। ঘাড়টায় অনেক ব্যথা করছে, সারাদিন এই ঘাড় আর হাতটার ব্যথা খুব পীড়া দিয়েছে। পরের বাড়ি দেখে কাউকে কিছু বলেনি শশী। তখন খাবার না খাওয়ার আরও একটা কারণ হল শশীর হাত দিয়ে খাবার খেতে পারবে না শশী, কারণ ডান হাতের কাটা শিরাতে টান লাগে ডান হাতে কোনো কাজ করলে। তাছাড়া অনিকেত সকালে না খেয়ে যাওয়ায় শশীর খাবার খেতে ইচ্ছা করে না অনিকেত ছাড়া। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজে শশী দরজার দিকে তাকায়। অনিকেত এসেছে। শশী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াতে গিয়ে ঘাড়ে টান লাগে, শব্দ বের হয় মুখ থেকে। শশীকে এভাবে এতরাতে জেগে থাকতে দেখে অনিকেতের চিন্তা হয়। অনিকেত ভেবেছিল শশী ঘুমিয়ে পড়েছে, সারাদিন প্রেয়সীর মুখটা দেখতে না পেয়ে অনিকেতের মনটা ছটফট করছিল, তাই ঘুমন্ত শশীকে একনজর দেখার জন্য রুমে এসেছিল। কি হয়েছে, কোনো সমস্যা? এখনো ঘুমাও নাই যে? খারাপ লাগছে? কেউ কিছু বলেছে? শশীর কাছে এসে ওর দিকে তাকিয়ে অনর্গল বলে যায় কথাগুলো। না, কিছু হয়নি আমার, আপনার বাড়ি ফেরার প্রতীক্ষা করছিলাম। কি বললে? আবার বলো। অনিকেত শশীর কথা শুনে আশ্চর্য হয়, যে মেয়ে ওকে স্বামী হিসেবে মানে না, পছন্দ করে না, সে কিনা ওর জন্য এত রাত করে জেগে আছে। ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার গরম করছি। দাঁড়াও,
তুমি খাবার খেয়েছ? শশী না সূচক মাথা নাড়ায়। কেন? জানি না। শশী অনিকেতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। অনিকেতের এত ভালো লাগে, খুশিতে নাচতে ইচ্ছা করে, ওর স্বপ্ন সব বাস্তব হয়ে ধরা দিচ্ছে। ভেতরে একটা বিশ্বাস তৈরি হচ্ছে হয়তো শশী একদিন ওকে আপন করে নেবে। অনিকেত ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক টি শার্ট পরে নিচে নামে। শশী টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে। অনিকেত চেয়ার টেনে শশীর দিকে চেয়ে চেয়ারে বসে। শশী অনিকেতের প্লেটে খাবার বেড়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। অনিকেত কোনো কিছু নেওয়ার জন্য হাত বাড়াতেই শশী গিয়ে আগেই সেটা নিয়ে অনিকেতের কাছে দেয়। অনিকেতের হৃদয় জুড়ে ভীষণ ভালো লাগা কাজ করে, আনমনে হাসে অনিকেত। এখানে বসো, তোমার তো হাতে ব্যথা তাই হয়তো খাওনি, বসো আমি খাইয়ে দিচ্ছি। শশী বসতে ইতস্তত করলে অনিকেত ধমক দিয়ে পাশে বসায়। তারপর শশীকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। পরের বার আবার খাওয়াতে গেলে শশী বলে, এবার আপনি খান, সকালে তো কিছুই খাননি। নিচের দিকে চেয়ে, আমি এই হাত মুখে দিলে তোমার এই এটো হাতে খেতে ইচ্ছা করবে? কেন ইচ্ছা করবে না? আপনি খান, তারপর আমাকে খাইয়ে দিয়েন, মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বলে। ঠিক আছে, মিসেস যা বলবে তার মি তাই শুনবে, ঠোঁট বাঁকিয়ে হেসে শশীকে খাইয়ে নিজেও খাই। খাওয়া শেষে অনিকেত শশীকে খাবার প্লেট ধুতে ও বাকি খাবার সংরক্ষণ করতে সাহায্য করে। শশীর দিকে চেয়ে আনমনে হাসে অনিকেত, চোখে মুখে আনন্দ উপচে পড়ে। আচ্ছা তাহলে তুমি গিয়ে শুয়ে পড়, আমি পাশের রুমে আছি, দরকার হলে বলো। শুনুন, অনিকেতকে পেছনে থেকে ডাক দিয়ে। হ্যাঁ বলো, শশীর দিকে ফিরে। আমার রাতে একা ঘুমাতে ভয় করে, মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে বলে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। শশী অনিকেতের জবাব শুনে খুশি হয়। শশী বিছানা ঠিক করে দুটো বালিশ মাথার দুপাশে রেখে বিছানা উপর বসে থাকে অনিকেতের প্রতীক্ষায়। অনিকেত কিছুক্ষণ পর রুমে ঢুকে সোফায় শুয়ে পড়ে শশীকে শুতে বলে। শশী মনটা বেজার করে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। আচ্ছা আমি উনাকে পছন্দ করি না ঠিক, কিন্তু স্বামী হিসেবে তো মানি, কিন্তু উনি কিভাবে দূরে দূরে থাকে, এক বিছানায় শুলে কি হতো? ঘোড়ার ডিমটা ভালোবাসে, পচা স্বামী। এই যে শুনছেন। হ্যাঁ বলো। মোবাইল ফোন থেকে মুখ ফিরিয়ে শশীর দিকে চেয়ে। আপনি সোফায় শুয়েছেন কেন? আপনার জন্য যে ফেরেশতারা আমাকে অভিশাপ দেবে। হোয়াট? কেন আপনি জানেন না বুঝি, স্বামী স্ত্রী আলাদা ঘুমালে ফেরেশতারা নারাজ হয়। সেটা তো ঝগড়া করে আলাদা ঘুমালে। তোমার সাথে তো আর আমি ঝগড়া করি নাই, তাছাড়া তুমি যতদিন চাইবা না আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইব না, বলে চোখ বন্ধ করে শুয়ে থাকে। শশী চুপ করে অনির দিকে তাকিয়ে থাকে। কেন মনটা খারাপ লাগে অনিকেতের এমন দূরত্বে? আমিও তো চাই সে দূরে থাক আমার থেকে। আসলে কি আমি চাই সে দূরে থাক আমার থেকে? হ্যাঁ আমি চাই সে দূরে থাক। কি আছে আমার অনিকেতকে দেওয়ার মতো? কিছুই নেই। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে শশীর অনিকেতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। আমি কি দেব ওগো তোমায়? নিজের বলে কিছু নাই যে আমার। তোমার চরণের ফুল হওয়ার ভাগ্য নেই গো প্রিয় এই অভাগীর। চলবে।